একটি বিশাল বাড়িতে শিল্পা তার মা আরতির সঙ্গে থাকতো। তাদের পরিবার অনেক ধনী ছিল এবং শিল্পার বাবা বিদেশে চাকরি করত। একদিন শিল্পা যখন তার কাপড়ের আলমারির সামনে দাঁড়িয়েছিল, এমন সময় তার বান্ধবী পূজা সেখানে আসে। আরে শিল্পা, তুই আলমারির সামনে দাঁড়িয়ে কি করছিস? এখানে তো অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো নতুন নিয়েছিস? আরে না না, এগুলো খারাপ, এগুলো ফেলে দেওয়ার জন্যই বার করছি। আচ্ছা ওসব কথা ছাড়, এই গরমের সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হবে। ভাবছি আমরা দুজনে মিলে বিদেশের কোথাও গিয়ে ঘুরে আসব। কি বললি, বিদেশে ঘুরতে যাব? আরে হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য আমাকে অনেক শপিং করতে হবে, তার জন্যই লিস্ট বানাতে হবে। তাই লিস্ট বানাতে তোকে আমার সাহায্য করতে হবে। শিল্পা যখন পূজাকে এসব কথা বলছিল, এমন সময় শিল্পার মা আরতি তাকে ডাকাডাকি করতে থাকে। শিল্পার চলে যাওয়ার পর পূজা তার আলমারি দেখতে থাকে। আরে বাহ, আলমারিতে কত সুন্দর সুন্দর পারফিউম রাখা আছে, একটু হাতে নিয়ে দেখি। সত্যি এগুলো অনেক দামি পারফিউম। পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফিউম দেখছিল। এমন সময় তার হাত থেকে পারফিউমের বোতল পড়ে যায় এবং বোতল ভেঙে গিয়ে সারা বাড়িতে সুগন্ধ ছড়িয়ে যায়। এরই মধ্যে শিল্পা এবং তার মাও সেখানে চলে আসে। এই দেখ, তোর বান্ধবী কি সর্বনাশ করলো। এই জন্য আমি তোকে বলতাম তোর বন্ধু বান্ধবী এলে তাকে বাইরে হল রুমে বসতে দিবি। পূজা, তুই যে বোতলটা ভেঙেছিস সেটা বিদেশি পারফিউম, 12,000 টাকা দাম। আরতির কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করে দিন আন্টি, ভুল করে হাত থেকে পড়ে গেছে। আমি একটু একটু করে এই পারফিউমের টাকা দিয়ে দেব। আরে পূজা, তুই এত চিন্তা করছিস কেন? আরে মা, তুমি শুধু শুধুই পূজাকে কাঁদিয়ে দিলে। পূজা, তোকে কোনো টাকা দিতে হবে না, আমার কাছে এরকম অনেকগুলোই পারফিউম আছে। আরে আমি তো পূজার সঙ্গে একটু মজা করছিলাম, তুমি ভয় পেও না পূজা, আমি একটু অ্যাক্টিং করছিলাম। তোমার হাতে একটা পারফিউমের বোতল নষ্ট হয়েছে, কিন্তু শিল্পার রাগ হলেই শিল্পা সব সময় পারফিউমের বোতল ভেঙে ফেলে। পারফিউমের বোতল ভাঙলে তবেই আমার রাগ ঠান্ডা হয়। তাছাড়া সবকিছুই আমার, তাই আমি নষ্ট করব না তো কে করবে? শিল্পার জীবন আমার থেকে কত আলাদা, তার জীবনে কোনো অভাবই নেই। আরে কি হয়েছে পূজা, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? শিল্পা, তুই এত দামি দামি জিনিস নষ্ট করিস কেন? যতটা প্রয়োজন ততটাই কেনা ভালো, এতে করে তোর অনেক টাকা বেঁচে যাবে। তুই আমাকে হাসালি পূজা, আমাদের বাড়িতে কিসের অভাব আছে যে আমাকে টাকা বাঁচাতে হবে? তুই একদম ঠিকই বলেছিস শিল্পা, তাছাড়া তোর বাবা তোর জন্যই তো ইনকাম করছে। আমি চাই আমাদের একমাত্র মেয়ে যেন প্রাণ খুলে টাকা খরচা করুক। কিছু মনে করবেন না আন্টি, আমার যেটা ঠিক মনে হলো কোনো কিছু চিন্তা না করেই বলে ফেললাম। পূজার কথা শুনে আরতি আর কিছু বলে না। এরপর আরতি শিল্পার কানে কানে কিছু বলে এবং কিছু সময় পর শিল্পা তার কাপড়ের ভেতর থেকে একটি লাল জামা নিয়ে পূজাকে দেয়। পূজা, আমার এই জামাটা তুই নিয়ে নে, এটা আমি একদিনও পরিনি। কেনার পর থেকে এমনি এমনি পড়ে আছে। এমনিতেই আমার কাছে এত জামা আছে যে আজ একটা জামা পরলে 1 বছর পর সেই জামাটা পরতে হবে। আরে না না, তোর জামা আমি কিভাবে নিতে পারি? আমি এটা নিতে পারবো না। পূজা অনেক বারণ করতে থাকে, কিন্তু শিল্পা তার কোনো কথাই শোনে না এবং জোর করে জামাটি তার ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর পূজা বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। পূজার চলে যাওয়ার পর শিল্পা এবং তার মা হলরুমে গিয়ে বসে পড়ে। আরে লাল জামাটা দিয়ে দিলি কেন? আরে মা, ওই জামাটা আমি অনেকবার পরে নিয়েছিলাম, এমনিতেই ওটা ফেলেই দিতাম। ভাবলাম ফেলে দেওয়ার থেকে ভালো পূজাকে দিয়ে দিই। একটা কথা মনে পড়লো, রান্নাঘরে একটা বিস্কুটের প্যাকেট রাখা আছে, ওটা খারাপ হয়ে গেছে। একটু আগে মনে পড়লে তোর বান্ধবীকে খাইয়ে দিতাম। এমনিও তাদের মতো গরিবেরা দামি বিস্কুট খেতে পায় না। তুমি একদম ঠিকই বলেছো মা। শিল্পা, আমার একটা কথা ভালোভাবে মনে রাখ, এরকম ভিখিরি লোকেদের সঙ্গে বেশি বন্ধুত্ব রাখবি না। বন্ধুত্ব করলে নিজের লেভেলের মানুষের সঙ্গেই করতে হয়। আরে মা, আমি পূজার সঙ্গে এই জন্য বন্ধুত্ব করেছি যাতে পূজা আমার অ্যাসিস্ট্যান্টের মতো থাকতে পারে। আমি কোথাও গেলে পূজা আমার ব্যাগ বহন করে। পূজা আমার সঙ্গে থাকলে আমাকে আলাদাভাবে চাকর রাখতে হবে না।
শিল্পা যখন তার মাকে এসব কথা বলছিল এমন সময় তারা দেখে পূজা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। পূজাকে দেখতে পেয়ে তারা দুজনে অবাক হয়ে যায়। আরে পূজা, তুই এখানে? তুই তো বাড়ি ফিরে গিয়েছিলি। হ্যাঁ, চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পরে মনে পড়লো ভুল করে তোর জুতো পরে নিয়েছি। দামি জুতো পরার অভ্যাস নেই তো, তাই কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরে গেলাম। তাছাড়া ফিরে এসেছি বলে তো জানতে পারলাম যে তুই আমাকে পুরানো জামা দিয়েছিস। আসলে শিল্পা। আরে না না, কিছু বলতে হবে না, তুই আমার বন্ধু, তোর দেওয়া জামা পুরানো হলেও আমার কোনো সমস্যা নেই। পূজা এই বলে তার জুতো চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং নিজের বাড়ি ফিরে যায়। পূজা তার মা কমলার সঙ্গে থাকতো। কয়েক বছর আগেই পূজার বাবা মারা গিয়েছিল এবং মা সবসময় অসুস্থ থাকতো। পূজা বাড়ি ফিরে তার আলমারির কাছে যায়। আমার 5খানা জামা ছিল, এবার শিল্পার থেকে এই জামাটা নেওয়ার পর 6টা জামা হয়ে গেল। সোমবার থেকে শনিবার পর্যন্ত আলাদা আলাদা জামা পরতে পারবো। এরপর পূজা আলমারিতে জামা রেখে রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে খাবার নিয়ে তার মায়ের কাছে আসে। মা, এই নাও তোমার খাবার, সময় মতো খেয়ে নেবে, আমি বাচ্চাদেরকে টিউশন পড়াতে যাচ্ছি। পূজা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে শিল্পা পকেট মানি নেওয়ার জন্য তার বাবাকে ফোন করে। হ্যালো বাবা, আমার পকেট মানি তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আমাকে একটু বেশি টাকা পাঠাবে, কারণ আমি বিদেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। এই মাসে তোকে পকেট মানি দেওয়া হবে না শিল্পা, আমি লক্ষ্য করছি তুই অনেক বেশি টাকা নষ্ট করতে শুরু করেছিস। বাবা, তুমি এমন করে বলছো যেন তোমার কাছে টাকার অভাব আছে। আমি টাকা খরচ করবো না তো কে করবে? তুই যাই বল, এই মাসে আমি তোকে পকেট মানি দেব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। শিল্পার বাবা এই বলে ফোন রেখে দেয়। ফোন রাখার পর শিল্পা কান্নাকাটি করতে থাকে। অপরদিকে পূজা রাস্তা থেকে হেঁটে হেঁটে টিউশন পড়াতে যাওয়ার সময় বারবার ফোনের দিকে তাকাতে থাকে। এখনো পর্যন্ত আমার স্যালারি আসেনি, তাছাড়া টিউশনের অর্ধেকের বেশি বাচ্চারা মাইনেও দেয়নি। এমনিতেই টাকার অভাব চলছে, তার উপর আমি শিল্পাদের বাড়ি গিয়ে 12,000 টাকার পারফিউমের বোতল ভেঙে ফেললাম। পূজা এসব কথা ভাবতে ভাবতে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। আরে পূজা, কোথায় যাচ্ছ? বিক্রম, তুমি এই শহরে কিভাবে? ওসব কথা পরে বলবো, এসো গাড়ির ভিতরে বসে পড়ো। কেন, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আর কোনো কথা বলো না, চুপচাপ গাড়ির ভিতরে বসে পড়ো, তারপর সবকিছু বলছি। বিক্রমের কথায় পূজা গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। এরপর বিক্রম গাড়ি চালাতে শুরু করে দেয় এবং কিছু সময় পর বিক্রম শিল্পাদের বাড়ির বাইরে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। এটা তো শিল্পাদের বাড়ি, তুমি এখানে এসে গাড়ি থামিয়ে দিলে কেন? আরে বাবা, এত ব্যস্ত হওয়ার কি আছে, একটু অপেক্ষা করো। এরপর শিল্পা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং শিল্পা আসার সঙ্গে সঙ্গে বিক্রম গাড়ি থেকে বাইরে আসে। আসলে পূজা, শিল্পা হলো আমার গার্লফ্রেন্ড। আরে বিক্রম, পূজা তোমার সঙ্গে কেন? তুমি পূজাকে কিভাবে চেনো? পূজা আমাদের কলেজে পড়তো, সে আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। আরে বাহ পূজা, তুই আমার বয়ফ্রেন্ডের কলেজের সিনিয়র ছিলিস? আমি তো এতদিন পর্যন্ত ভাবতাম তুই কোনো বেকার কলেজে পড়াশোনা করেছিস। কিন্তু পূজা, তুমি নিজের ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা মাঝে ছেড়ে দিলে কেন? আসলে হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়ে যায়, তার জন্য আমি একদিন তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসি। তারপর থেকে সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে পড়াশোনা করার আর সুযোগ পেলাম না। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই কারণের জন্য তুমি নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারলে না? ঠিক আছে শিল্পা, তোরা কথা বল, আমি যাই, আমাকে টিউশন পড়াতে যেতে হবে। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। পূজা কিছু দূর যেতেই লক্ষ্য করে শিল্পা এবং বিক্রম তার ব্যাপারে কথা বলছে। তাদের কথা শুনতে পেয়ে পূজা একটু দাঁড়িয়ে যায়। আরে বিক্রম, তুমি পূজার মতো একটা ভিখিরি মেয়েকে বন্ধু করেছিলে? এরকম কোনো ব্যাপার নেই শিল্পা, আসলে কলেজে একটা সিনিয়র মেয়ে বন্ধু থাকলে পড়াশোনা করতে সুবিধা হয়। পূজা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, তাই তার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, যাতে সে আমার সাহায্য করতে পারে। না হলে তার মতো মেয়ের সঙ্গে কথা বলতেও আমার ভালো লাগে না। তুমি একদম ঠিকই বলেছো, তার মতো মেয়ের সঙ্গে কেউ বন্ধুত্ব করতেই চাইবে না। আচ্ছা ওসব কথা ছাড়ো, চলো ডার্লিং, আমরা রুমের ভেতরে গিয়ে একটু গল্প করি। এরপর শিল্পা এবং বিক্রম রুমের ভেতরে চলে যায়।
তাদের কথা শুনে পূজা অনেক দুঃখী হয়ে যায় এবং সেই দিন টিউশন পড়াতে না গিয়ে বাড়ি ফিরে আসে। পূজা বাড়ি ফিরে কান্নাকাটি করতে করতে হাতে একটি বই নেয় এবং বইয়ের ভেতর থেকে একটি পুরানো গোলাপ ফুল বার করে। এটা সেই গোলাপ, এই গোলাপ দিয়েই বিক্রম আমাকে প্রপোজ করেছিল। আজ শিল্পার সঙ্গে তাকে দেখে অনেক কষ্ট হলো। ভেবেছিলাম সে অনেক ভালো, কিন্তু সেও বাজে ছেলেদের মতো মেয়েদের ফিলিংস নিয়ে খেলা করে। এভাবে দুঃখ করিস না পূজা, তোর কপালে ডিগ্রি নেই তাতে কি হয়েছে? তুই অনেক ট্যালেন্টেড মেয়ে, এটাই তোর পরিচয়। মা, আজ আমি একটা নতুন কাজের সন্ধানে যাচ্ছি, তুমি ভালোভাবে নিজের খেয়াল রাখবে। পূজা তার মাকে এই বলে নিজের চোখের জল মুছে নেয়। এরপর সে আলমারির কাছে যায় এবং শিল্পার দেওয়া লাল জামাটি পরে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এরপর পূজা একটি ক্লাবে গিয়ে ওয়েটারের কাজ করতে শুরু করে দেয়। পূজা সকল লোকেদেরকে ড্রিঙ্ক দেওয়ার কাজ করতে শুরু করে। এখানে কাজ করতে আমার অনেক ভয় করছে। এখানকার বেশিরভাগ লোক আমাকে খারাপ নজরে দেখছে, কিন্তু টাকা ইনকাম করার জন্য আমাকে এই কাজটা করতেই হবে। পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় পেছন থেকে এক লোক এসে তাকে জড়িয়ে ধরে। পূজা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং লোকটির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে লোকটির দিকে ফিরে তাকায়। আরে বিক্রম, তুমি? পূজা, তুমি এখানে? তুমি শিল্পার ড্রেস পরে এখানে কি করছো? বিক্রম যখন পূজাকে এই কথা বলছিল এমন সময় শিল্পাও সেখানে চলে আসে। পূজা, তুই কিছু মনে করিস না, আসলে তুই আমার জামা পরে আছিস তো, তাই বিক্রম বুঝতে পারেনি। আরে পূজা, আমার জামাটাই তোকে খুব ভালো মানাচ্ছে। বিক্রম ডার্লিং, জড়িয়ে ধরার আগে তোমার একবার দেখে নেওয়া দরকার ছিল। আমি নিজের জামাটা পূজাকে দিয়ে দিয়েছি, তাই তুমি ভুল করে তাকে জড়িয়ে ধরলে। আরে তোমার বান্ধবী কি ভিখারি যে জামা কাপড় পর্যন্ত তোমার থেকে নিয়ে পড়ে? ধনী হওয়ার যদি এত শখ থাকে তাহলে নিজের পরিশ্রমে ধনী হয়ে দেখাতে বলো। এইভাবে যে কারোর জামা পরে শো অফ করা ভালো নয়। একটি বিশাল বিক্রমের কথা শুনে পূজার অনেক খারাপ লাগে। বিক্রম যখন পূজাকে আরো উল্টোপাল্টা কথা বলছিল এমন সময় বিক্রমের দাদা সুরেশ সেখানে চলে আসে এবং বিক্রমকে আটকে নেয়। আরে বিক্রম, এত ড্রিঙ্ক কেন করিস যে নিজেকে সামলাতে পারিস না? শিল্পা, তুমি বিক্রমকে নিয়ে এখান থেকে চলে যাও। এরপর শিল্পা বিক্রমকে নিয়ে সেখান থেকে চলে যায়। পূজা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল এমন সময় সুরেশ তার কাছে যায়। আই এম সরি ম্যাডাম, আমার ভাই আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছে। আপনাকে সরি বলতে হবে না, এসব কথা শোনার আমার অভ্যাস হয়ে গেছে। ম্যাডাম, এসব জায়গাতে একা আসবেন না, পার্টি করার হলে বন্ধুদের সঙ্গে নিয়ে আসবেন, না হলে সব সময় কেউ না কেউ ডিস্টার্ব করতে থাকবে। সুরেশ এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় পূজা তাকে আটকায় এবং তার কাছে যায়। এক্সকিউজ মি, আমি এখানে আনন্দ করার জন্য আসিনি। তাছাড়া নিজের বান্ধবীর পুরানো জামা আমি নিজের শখ পূরণ করার জন্য পরিনি। আমি এখানে কাজ করার জন্য এসেছি। ক্লাবে ওয়েটারের কাজ করা ভিক্ষা করার থেকে অনেক ভালো। পূজার কথা শুনে সুরেশ একটু মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পূজা নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। পূজা যখন বাড়িতে বসেছিল এমন সময় শিল্পা তাকে ফোন করে। হ্যাঁ শিল্পা, বল। কিছু মনে করিস না পূজা, জানি না বিক্রম কেন এরকম ব্যবহার করছিল। বিক্রমের ব্যবহারের জন্য তুই আমাকে ক্ষমা করে দে। আচ্ছা, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কাল আমরা কোথাও ঘুরতে যাব, ঘোরাফেরা করলে তোর মুডটা ভালো হয়ে যাবে। তাছাড়া বিক্রমের দাদা সুরেশও আমাদের সঙ্গেই যাবে। সুরেশ তাদের সঙ্গে যাবে এটা শোনার পর পূজা ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন পূজা নিজের পুরানো জামা পরে শিল্পাদের বাড়ি চলে যায়। পূজা সেখানে পৌঁছালে শিল্পার মা আরতি তার কাছে যায় এবং তাকে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। আরে পূজা মা, তুমি একদম ঠিক সময়ে এসেছো। এই নাও, আমি তোমার জন্য চাউমিন বানিয়েছি। আমি শুনেছি তুমি চাউমিন খেতে নাকি খুব ভালোবাসো, তাই যতক্ষণ পর্যন্ত এই চাউমিন শেষ করবে না আমি তোমাকে টেবিল থেকে উঠতে দেব না। আন্টি, আমার খিদে নেই। না না, খিদে নেই বললে চলবে না। তুমি আমার মেয়ের মতো, তাই এটা তোমাকে খেতেই হবে। আরতির মুখে এরকম কথা শুনে পূজার অনেক ভালো লাগে এবং তার চোখে জল চলে আসে। এরপর পূজা চাউমিন খেতে যাচ্ছিল এমন সময় বিক্রম, সুরেশ এবং শিল্পা সেখানে চলে আসে।
আরে পূজা, আমাদেরকে ফেলে রেখে একা খেতে বসে পড়লে? আমাদেরকে একটু খেতে দাও। সুরেশ এই বলে পূজার কাছে যায় এবং একটি চামচ নিয়ে চাউমিন টেস্ট করে দেখে। চাউমিন খাওয়ার সঙ্গে সঙ্গে সুরেশ চেঁচিয়ে ওঠে, খবরদার পূজা, তুমি এই চাউমিন খাবে না। এই চাউমিন খারাপ হয়ে গেছে। আন্টি, পূজাকে খারাপ হয়ে যাওয়া চাউমিন খাওয়াতে আপনার লজ্জা করলো না? এ তুমি কি বলছো? আমি খারাপ চাউমিন খাওয়াতে যাব কেন? এটা ভালো চাউমিন। কি বললেন? ভালো চাউমিন? তাহলে ঠিক আছে, আপনি এটা খেয়ে দেখান। আরে না না, আমি খেতে পারবো না। আমি আজকে উপবাস করেছি। মাত্র 2 দিন আগে এই চাউমিনটা বানিয়েছিলাম। 2 দিনে খাবার খারাপ হয় না। তাছাড়া বাসি খাবার খেলে গরিব মানুষদের কোনো অসুবিধা হয় না। পূজার মতো মানুষেরা যে কোনো খাবার হজম করে দেয়। বাহ আন্টি, বাহ। আপনি নিজেই এই খাবার খেতে পারবেন না, কারণ আপনার স্বাস্থ্য আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। কিন্তু গরিব মানুষদের জীবন আপনার কাছে একটুও মূল্যবান নয়, তাই তো আপনি পূজাকে এরকম খারাপ খাবার খাওয়াচ্ছিলেন। সুরেশকে তার জন্য ঝগড়া করতে দেখে পূজা অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকে। এবার থেমে যাও সুরেশ দা, আমার জন্য তোমাকে ঝগড়া করতে হবে না। সুরেশের এরকম ব্যবহার দেখে শিল্পা এবং বিক্রম অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সুরেশ পূজার হাত ধরে তাকে নিয়ে বাড়ির বাইরে যাচ্ছিল। এমন সময় শিল্পা বলে, আচ্ছা পূজা, ওসব কথা ছাড়, আমার রুমে চল, আমি তোকে একটা ভালো জামা দিয়ে দিচ্ছি। আজ ঘুরতে যাব আর তুই এরকম জামা পরে এসেছিস? তোর ড্রেসিং সেন্স একদম ভালো নয়। শিল্পার কথা শুনে পূজার অনেক খারাপ লাগে। এরপর পূজা শিল্পার কাছে যাচ্ছিল। এমন সময় সুরেশ পূজার হাত ধরে তাকে আটকে দেয়। আরে শিল্পা, পূজার জন্য তোমাকে নিজের জামা দিতে হবে না। পূজা যেমন ভাবে থাকে ওটাই তার স্টাইল। পূজাকে নিজের মতো থাকতে দাও। কি বললে? এরকম সাধারণ জামা পরা কোনো স্টাইল? এটা আবার কবে থেকে স্টাইল হয়ে গেল? আচ্ছা, তোমরা কোন কোন ব্র্যান্ডের জামা পরো একবার বলো দেখি। আরে সুরেশ দা, আমি তো পিটার ইংল্যান্ড কোম্পানির জামা পরি। আমি তো জারা ব্র্যান্ডের কাপড় পরি। আচ্ছা পূজা, তোমার জামা কোথা থেকে বানানো হয়েছে সেটা বলো এবার। আমার জামা? আমি তো মায়ের পুরানো শাড়ি টেলারে দিয়েই জামাটা বানিয়েছিলাম। এটাই তো তোমার কাপড়ের বিশেষত্ব। এই কাপড়ের সামনে পৃথিবীর সমস্ত ব্র্যান্ড ফেল হয়ে যাবে। পূজা, তোমাকে জামা চেঞ্জ করতে হবে না। তাছাড়া শিল্পা, পূজাকে যদি পুরানো জামা পরতেই হয় তাহলে সে নিজের মায়ের জামা পরবে। তোমার পুরানো জামা কেন পরবে? এবার থেকে পূজাকে যদি জামা কাপড় দিতে হয় তাহলে নতুন জামা গিফট করবে, তবেই পূজা সেটা পরবে। তোমার পুরানো জামা পূজাকে পরানোর চেষ্টা করবে না। সুরেশ এই বলে পূজার হাত ধরে নেয় এবং তাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। সুরেশের এরকম ব্যবহারে শিল্পা অবাক হয়ে যায়। আরে বিক্রম, সুরেশ দাদার কি হয়ে গেল? তোমার দাদা এরকম একটা গরিব মেয়ের জন্য এত দয়া দেখাচ্ছে কেন? হয়তো আমার দাদাও আমার মতো আজ তার সামনে ভালো হওয়ার চেষ্টা করছে। স্বার্থ পূরণ হয়ে গেলে তারপর তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেবে। বিক্রম এবং শিল্পা জোরে জোরে হাসাহাসি করতে থাকে। অপরদিকে সুরেশ এবং পূজা বাইরে থেকে তাদের হাসির আওয়াজ শুনতে পায়। পূজা, তুমি তাদের কথায় কিছু মনে করো না। আমি থাকতে কেউ তোমাকে অপমান করতে পারবে না। তারা হাসাহাসি করছে, তাদের করতে দাও। আর কোনোদিন তারা তোমাকে অপমান করার চেষ্টা করলে আমি তাদেরকে ছাড়বো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমাকে আমার খেয়াল রাখতে হবে না। আমার সমস্যা হলে হতে দাও। তোমাকে আমার জন্য সবার সঙ্গে ঝগড়া করতে হবে না সুরেশ দা। আমি চাই না কেউ আমার খেয়াল রাখুক। পূজা, আমি তোমার দাদা নয়, আমি বিক্রমের দাদা। তাছাড়া আমি তোমার দাদা হতে চাই না, আমি অন্য কিছু হতে চাই। আই লাভ ইউ পূজা। সুরেশ এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পূজা তাকে পেছন থেকে ডাকতে থাকে। কি বললে? তুমি আমাকে ভালোবাসো? আই লাভ ইউ বলে আবার চলে যাচ্ছ কেন? দাঁড়াও সুরেশ দা, নিজের কথা শেষ করে যাও। সুরেশ দাঁড়াও। পূজার মুখে দাদার জায়গায় নিজের নাম শুনে সুরেশ অনেক খুশি হয় এবং সেখানে দাঁড়িয়ে পড়ে। এরই মধ্যে শিল্পা এবং বিক্রমও সেখানে চলে আসে। আরে পূজা, চল এবারে ঘুরতে যেতে হবে। বিক্রম, তুমি ড্রাইভ করবে। এরপর বিক্রম ড্রাইভিং সিটে বসে পড়ে এবং সুরেশ পেছনের সিটে গিয়ে বসে পড়ে। পূজা সুরেশের কাছে বসতে চাইছিল না, তাই সামনের সিটে বসতে যাচ্ছিল। এমন সময় শিল্পা তাকে বলে, আরে পূজা, বিক্রম আমার বয়ফ্রেন্ড, তুই তার কাছে বসতে যাচ্ছিস কেন? তুই পেছনে বস, আমি নিজের বয়ফ্রেন্ডের পাশেই বসবো। শিল্পার কথায় পূজার অনেক খারাপ লাগে এবং সে পেছনের সিটে গিয়ে সুরেশের পাশে বসে পড়ে।
সারাদিন ঘোরাফেরা করার পর বিক্রম শিল্পাদের বাড়ির বাইরে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। দাদা, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি শিল্পাদের বাড়িতে একটু রেস্ট করব। তুমি পূজাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে পারবে? না না, আমাকে বাড়ি পৌঁছাতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তুমি চুপ করো পূজা, তোমাকে একা যেতে হবে না, আমি তোমাকে পৌঁছে দেব, এটাই ফাইনাল। আরে পূজা, সুরেশ দা একদম ঠিকই বলছে, তুই দাদার সঙ্গে চলে যা, আমি আর বিক্রম ঘরে যাচ্ছি। এরপর শিল্পা বিক্রমের সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে সুরেশ পূজাকে নিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। যেতে যেতে সুরেশ বলে, আরে বাহ, তোমার চোখ দুটো খুব সুন্দর, আমি সারা জীবনে এত সুন্দর চোখ দেখিনি। দাদা, আমার এরকম কথা শুনতে একদমই ভালো লাগছে না। আমি যেই সেই মেয়ে নয় যাকে তুমি এইসব কথা বলে পটিয়ে নেবে। আমি তোমার দাদা নয়, আর হতেও চাই না। একদিন আমি তোমার প্রেমিক হয়ে দেখাবো, তুমি দেখে নিও। সুরেশ এই বলে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর পূজাদের বাড়ি চলে আসে এবং সুরেশ গাড়ি থামিয়ে দেয়। পূজা যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল এমন সময় সুরেশ বলে, পূজা, আজকের পর থেকে আমার নাম ভালো করে মনে রাখবে। আমার নাম সুরেশ, তাই সুরেশ দা নয়, শুধু সুরেশ বলে ডাকবে। সুরেশের কথায় পূজা প্রচন্ড রেগে যায় এবং আবার তার কাছে আসে। অনেক হয়েছে, আমি অনেকক্ষণ থেকে তোমার কথাগুলো শুনছি, এবার আমার একটা কথা পরিষ্কারভাবে শুনুন। আপনি যেরকম নাটক করছেন, আপনার ভাই অনেক আগেই সেই নাটকটা করে ফেলেছে। আপনাদের মতো লোকেরা আগে গরিব মানুষদের ভালো ভালো স্বপ্ন দেখায়, তারপরে অপমান করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আমি আবার তোমার সামনে হাত জোড় করছি, আমাকে আর বিরক্ত করো না। পূজা সুরেশকে এসব কথা বলছিল। এমন সময় সুরেশ হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে। পূজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ইচ্ছা থাকলে বিয়ে করতে চাই। এসব কথা বলতে বলতে সুরেশের চোখ জলে ভরে যায়। সুরেশের চোখে জল দেখেও পূজার খারাপ লাগে না এবং পূজা নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে। যাওয়ার সময় পূজা বলে, আচ্ছা সুরেশ, কাল তুমি মন্দিরের বাইরে আমার সঙ্গে দেখা করবে। পূজা এই বলে নিজের বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে শিল্পা যখন বিক্রমের সঙ্গে নিজের রুমে রেস্ট করছিল এমন সময় শিল্পার বাবা রাগী অবস্থায় সেখানে আসে। শিল্পা, এসব কি চলছে? কি হলো বাবা, তুমি এত রাগ করছো কেন? এ হলো বিক্রম, আমার বন্ধু। আমি তোর পেছনে টাকা খরচ করছি, এই বিক্রম টাকা খরচ করছে না যে তার সঙ্গে সব সময় ঘুরে বেড়াবি। তোর পড়াশোনাতে আমি এত টাকা দিচ্ছি, তারপরেও তুই পরীক্ষা দিতে যাসনি কেন? আরে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে পারিনি। আসলে বাবা, হয়েছিল কি, আমি তোর কোনো কথা শুনতে চাই না শিল্পা, ইচ্ছা করছে তোকে জোরে একটা চড় মারি। শিল্পা, আমার কথা ভালো করে শোন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তুই যদি এখন থাকতে নিজের বাজে অভ্যাস ঠিক না করিস তাহলে আমি তোর পকেট মানি বন্ধ করে দেব, তোর ঘোরাফেরা সব বন্ধ হয়ে যাবে, তারপর নিজের বান্ধবী পূজার মতো ভিখারি হয়ে জীবন কাটাস। বাবা আমার উপরে অনেক বেশি রেগে আছে, এই সময় বাবাকে কিচ্ছু বলা ঠিক হবে না। নিজের বান্ধবী পূজার থেকে কিছু শেখার চেষ্টা কর। তার কাছে টাকা পয়সা কিছুই নেই, কিন্তু তারপরেও সে নিজের পড়াশোনা করে নিল। পূজা তোর থেকে অনেক ভালো। শিল্পার বাবা এই বলে সেখান থেকে চলে যায়। বাবার এরকম ব্যবহার দেখে শিল্পার চোখ জলে ভরে আসে। শিল্পা কান্নাকাটি করছিল এমন সময় বিক্রম ঘুম থেকে উঠে পড়ে এবং তাকে বলে, কি হয়েছে শিল্পা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আজ ওই পূজার জন্য বাবা আমাকে অনেক রাগারাগি করেছে। আমি পূজাকে কতবার বলেছিলাম যে আমার জায়গায় পরীক্ষাটা দিয়ে দিতে, কিন্তু আমার অনেক রিকোয়েস্ট করার পরেও ওই পূজা আমার পরীক্ষা দেয়নি। ওই পূজা একদম ভালো মেয়ে নয়। এভাবে কান্নাকাটি করো না শিল্পা, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বিক্রম, তুমি আমার একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলো না, আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করে নাও বিক্রম, না হলে বাবা আমাকে পড়াশোনা করার জন্য বলে বলে আমার মাথা খারাপ করে দেবে। আমি তোমার সঙ্গে সবসময় পার্টি করতে চাই। আমি জানি তোমার সঙ্গে বিয়ে হয়ে গেলে তুমি কোনোদিনও আমাকে পড়াশোনার জন্য জোর করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বিক্রম বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ায় শিল্পা অনেক খুশি হয়ে যায়। শিল্পা আবার একবার পড়াশোনার থেকে বাঁচার জন্য সহজ রাস্তা বেছে নিয়েছিল। অপরদিকে পূজা সেদিন রাতে ঘুমাতে পারে না
এবং সারা রাত সুরেশের কথা ভাবতে থাকে। সুরেশ আমার জন্য কেন সবার সঙ্গে ঝগড়া করছে? সে কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায়? পূজা সারা রাত সুরেশের কথা ভাবতে থাকে। অপরদিকে সুরেশ রাত জেগে পূজার কথা ভাবতে থাকে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে পূজা আলমারি থেকে কয়েকটা কাগজ নিয়ে তার ব্যাগে রেখে দেয় এবং মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সুরেশও মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট দিন। জানি না পূজা আমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হবে কি হবে না। আমাকে তাড়াতাড়ি মন্দিরের কাছে পৌঁছাতে হবে। সুরেশ মন্দিরের কাছে গিয়ে জোরে জোরে হাঁটছিল। অপরদিকে পূজাও নানা রকমের কথা চিন্তা করতে করতে মন্দিরের দিকে আসতে থাকে। দুজনে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকায় একে অপরের সঙ্গে তাদের ধাক্কা হয়ে যায়। পূজা ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, এমন সময় সুরেশ তাকে ধরে নেয়। আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি সুরেশ, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। হ্যাঁ বলো পূজা, তুমি আমাকে কি জানাতে চাও? এই নাও সুরেশ, তুমি এই কাগজগুলো পড়ে নাও। যদি এইসব জানার পরেও তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এরপর সুরেশ পূজার কাছ থেকে কাগজগুলো নিয়ে নেয় এবং সেগুলো পড়তে শুরু করে। কাগজগুলো দেখার পর সুরেশ অবাক হয়ে যায়। এ কি পূজা, তোমার মায়ের ক্যান্সার আছে, তাও আবার 3rd স্টেজ, কিন্তু কিভাবে? হ্যাঁ সুরেশ, আমি এই অবস্থায় মাকে একা ছেড়ে যেতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে মা আমার সঙ্গেই থাকবে। বলো, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এই কথাটি তুমি আমাকে আগে বলনি কেন? সুরেশ এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পূজা তাকে বলে, আমি ভালো করে জানতাম আমার পরিস্থিতির কথা জানতে পারলে তুমি কোনোদিনও আমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে না। তুমি প্রমাণ করে দিলে যে তুমি কোনোদিনও আমার মায়ের দায়িত্ব নিতে পারবে না। যাও গিয়ে কোনো ধনী মেয়ের সঙ্গে ভালোবাসা করো। আমার মতো গরিব মেয়ে কখনো কারোর ভালোবাসার যোগ্য হতেই পারে না। পূজা এসব কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে পূজার চোখে জল চলে আসে। এরপর পূজা যখন বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় সুরেশ তার হাত ধরে নেয়। পূজা সুরেশকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুরেশ পূজার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এটা তুমি কি করলে সুরেশ? আমি তোমার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করে নিলাম পূজা। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করার পর তোমার মাকে একা ছেড়ে দেব? সেটা কোনোদিন হবে না পূজা। আজ থেকে তোমার মা আমারও মা। সুরেশের মুখে এরকম কথা শুনে পূজা অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর সুরেশ পূজার সঙ্গে তার বাড়ি ফেরে এবং সেখান থেকে পূজার মাকে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর সুরেশ দেখে সেখানে আগে থাকতে শিল্পা তার মা বাবার সঙ্গে উপস্থিত আছে এবং তারা বিক্রমের সঙ্গে শিল্পার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সুরেশের পৌঁছানোর আগেই বিক্রমের মা বিক্রম এবং শিল্পার বিয়ে দেওয়ার কথা দিয়ে ফেলে। বিক্রমের মা অঞ্জলি সুরেশ এবং পূজাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। এরপর সে সুরেশকে বলে, আরে সুরেশ, এই মেয়েটিকে তুই এই মেয়ের সঙ্গে বিয়ে করে নিলি কেন? বিয়ে করার আগে একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট মনে করলি না? মা, আমি তোমাকে এই ব্যাপারে জানালে তুমি কোনোদিন এই বিয়ের জন্য রাজি হতে না। তুমি সব সময় বড় লোক গরিব লোক নিয়ে কথা বলো। পূজা এবার তোমার বৌমা হয়ে গেছে। তুমি পূজাকে আশীর্বাদ করো মা। এই মেয়েটাকে আমার থেকে দূরে কর। আমি কোনোদিনও এই ভিখিরি মেয়েকে নিজের বৌমা মনে করব না। এই মেয়েটা আমার বৌমা হওয়ার যোগ্য নয়। শাশুড়ির মুখে এরকম কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং একটু পিছিয়ে গিয়ে দাঁড়ায়। পূজার এরকম অবস্থা দেখে শিল্পা অনেক খুশি হয় এবং তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে পাল্লা দেওয়ার জন্য তুই বিক্রমের দাদাকে বিয়ে করে নিলি? একটা কথা ভালো করে শুনে রাখ পূজা, আমার বান্ধবী হওয়ার কারণে তুই বিক্রমের দাদার সঙ্গে বিয়ে তো করে নিয়েছিস, কিন্তু তোর মতো ভিখিরি মেয়ে কোনোদিনও এই বাড়ির বৌমা হতে পারবে না। কার সঙ্গে কি হবে তার বিচার ঈশ্বর করবে। তাছাড়া আমি সুরেশকে বিয়ে করেছি, তার টাকা পয়সার সঙ্গে বিয়ে করিনি। আমি সুরেশের স্ত্রী হতে পেরেছি, এটাই আমার কাছে যথেষ্ট। আমি জানি তুই সকলের সামনে ভালো হতে চাইছিস, তাই এরকম করে কথা বলছিস। আমি একদম ঠিক কথাই বলছি শিল্পা। তোর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম, সেটাও টাকা পয়সার জন্য ছিল না। আমি মন থেকে তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই কোনোদিনও সেটা বুঝতে পারিসনি। পূজা যখন শিল্পাকে এই সমস্ত কথা বলছিল এমন সময় সুরেশের মা পূজাকে থামিয়ে দেয়
দেখুন আরতি দিদি, এই বাড়িতে আমি আমার মতো বৌমা চাই। কোনো ভিখিরিকে আমি এই বাড়িতে থাকতে দেব না। তাই আজ থেকে আমার একটাই ছেলে বিক্রম, আর তার সঙ্গে আমি আপনাদের মেয়ে শিল্পার বিয়ে দেব। শিল্পা হবে আমার একমাত্র বৌমা। আরে বাহ দিদি, এটা তো অনেক খুশির খবর। আরতি দিদি, আপনি তাড়াতাড়ি বিক্রম আর শিল্পার বিয়ের ব্যবস্থা করুন। বিক্রম, তুই আমার একটা কথা ভালো করে শুনে রাখ। তোর বিয়েতে আমি বেকার লোকেদেরকে রাখতে চাই না। তোর দাদাকে বল সে যেন তার নতুন পরিবার নিয়ে এখান থেকে চলে যায়। মায়ের মুখে এরকম কথা শুনে সুরেশের অনেক খারাপ লাগে এবং সে পূজার হাত ধরে সেখান থেকে বাইরের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সুরেশ সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় অঞ্জলি দেবী কয়েকটা কাগজ তার দিকে ছুঁড়ে দেয়। তুই আমার মনে অনেক কষ্ট দিয়েছিস সুরেশ, তাই আমি তোকে দেওয়া সমস্ত সম্পত্তি ফেরত নিয়ে নিচ্ছি। মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য এটাই তোর শাস্তি। মায়ের মুখে এরকম কথা শুনে সুরেশ মেঝে থেকে কাগজগুলো তুলে নেয় এবং নিজের মাকে বলে, সম্পত্তি নিয়ে আমি কোনোদিন লোভ করিনি মা। তুমি আমাকে মানুষ করে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে মা, এবার আমি যাচ্ছি। তোমরা ভালোভাবে নিজের খেয়াল রাখবে। এরপর সুরেশ সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পূজা এবং পূজার মা সুরেশকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতে পৌঁছায়। আমাকে ক্ষমা করে দাও পূজা, আমি তোমার সকল দায়িত্ব নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি তোমার জীবন ভালো করার জায়গায় আরো বেশি খারাপ করে দিলাম। তুমি এরকম করে বলো না সুরেশ, এবার আমরা নতুন ভাবে আমাদের জীবন শুরু করব। এরপর থেকে সুরেশ পূজাদের বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং খুব ধুমধাম করে বিক্রম ও শিল্পার বিয়ে হয়ে যায়। বিক্রমের বিয়ের পর অঞ্জলি দেবী তার উপর বিজনেসের দায়িত্ব দিয়ে দেয় এবং বিক্রম ভালোভাবে বিজনেস সামলাতে শুরু করে। একদিন বিক্রম এবং শিল্পা যখন হলরুমে দাঁড়িয়েছিল, এমন সময় অঞ্জলি দেবী তাদের কাছে আসে। শিল্পা, বিক্রম ভালোভাবে বিজনেস সামলানো শুরু করে দিয়েছে, তাই এবার থেকে তুমিও তার সাহায্য করা শুরু করে দাও। কি বললেন মা? আমি বিক্রমের কাজে সাহায্য করব? আমার কাজ করার কোনো প্রয়োজন নেই মা। তাছাড়া বিক্রমকেও কাজ করতে হবে না। আমার বাবার কাছে অনেক টাকা আছে। আমি একবার চাইলে বাবা আমাদেরকে টাকা দিয়ে দেবে। দাঁড়ান, আমি এখনই বাবাকে ফোন করছি। শিল্পা এই বলে নিজের রুমে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর অঞ্জলি তার ছেলেকে বলে, সত্যি মেয়েটা এখনো বাচ্চাই আছে। তার বিয়ে হয়ে যাওয়ার পরেও সে বাবার কাছে টাকা চাওয়ার কথা বলছে। শিল্পা শ্বশুর বাড়িতে অনেক যত্নে ছিল। তার শাশুড়ি খুব ভালোভাবেই তার খেয়াল রাখত। অপরদিকে বিয়ের পরেও পূজার জীবনে কোনো পরিবর্তন হয়নি। বিয়ের পরেও পূজা আগের মতোই কাজ করত। একদিন হঠাৎ করে পূজার মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায় এবং সুরেশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সুরেশ বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। ডাক্তারের কথা শুনে সুরেশ অনেক দুঃখী হয় এবং বাড়ি ফিরে আসে। সেদিন রাতে পূজা যখন ঘুমিয়েছিল, এমন সময় সুরেশ কিছু চিন্তা করতে শুরু করে দেয়। শাশুড়ি মায়ের কিছু হয়ে গেলে পূজা অনেক ভেঙে পড়বে। আমি পূজাকে দুঃখী অবস্থায় দেখতে পারবো না। সুরেশ সারা রাত এসব কথা ভাবতে থাকে। পরের দিন সকালে পূজা যখন তার মায়ের সঙ্গে বসেছিল, এমন সময় সুরেশ তাদের কাছে যায়। পূজা, একটা সুখবর আছে। এবার বিদেশে মায়ের চিকিৎসা হবে। আমি সেখানকার ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। মায়ের পাসপোর্ট এবং ভিসাও তৈরি হয়ে গেছে। মা, আমরা আপনার সঙ্গে যেতে পারবো না, কিন্তু সেখানে আমার কয়েকটা বন্ধু আছে, তারা খুব ভালোভাবে আপনার খেয়াল রাখবে। আমার কপাল অনেক ভালো যে জামাই রূপে তোমার মতো একটা ছেলে পেয়েছি, কিন্তু আমার একা যেতে একদম ভালো লাগবে না। আপনি একদম চিন্তা করবেন না মা, আমরা সব সময় আপনার সঙ্গে ভিডিও কল করে কথা বলবো। কিন্তু সুরেশ, মায়ের চিকিৎসা করানোর জন্য এত টাকা তুমি কোথায় পেলে? বাবার সম্পত্তি থেকে সামান্য যা পেয়েছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। তাছাড়া টাকা আজ আছে কাল নেই, কিন্তু মায়ের চিকিৎসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মা সুস্থ থাকলে আমরা আবার সবকিছু অর্জন করে নিতে পারবো। আই লাভ ইউ সুরেশ। আমি অনেক লাকি যে তোমার মতো একটা ছেলে আমার লাইফ পার্টনার হয়েছে। পূজা এবং সুরেশ তাদের মাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। এরপর থেকে সুরেশ একটি ছোটখাটো চাকরি করতে থাকে।
অপরদিকে পূজা আগের মতো বাচ্চাদেরকে টিউশন পড়াতে শুরু করে দেয়। দুজনে দিন রাত পরিশ্রম করত। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে শিল্পার উপরেও কাজের চাপ বাড়তে থাকে। বিক্রম মাঝে মাঝে শিল্পাকে দিয়ে অফিসের কিছু কাজ করিয়ে নিতে থাকে, কিন্তু শিল্পার পড়াশোনা খারাপ হওয়ায় সব কাজ সে খারাপ করে দিত। আরে শিল্পা, তোমার কি মাথায় বুদ্ধি নেই? তোমাকে একটা সামান্য ব্যালেন্স শিট বানাতে দিয়েছিলাম, কিন্তু সেটাও করতে পারলে না। সব ক্যালকুলেশন ভুল করে দিয়েছো। আমাকে প্রথম থেকে সবকিছু করতে হবে। তুমি ভালো করেই জানতে আমি এসব কাজ পারি না। সবকিছু জানার পরে আমাকে বিয়ে করেছিলে, এখন কাজ না পারার জন্য বকাবকি করছো কেন? তুমি পারো না এটা তোমার দোষ নয়। আসল প্রবলেম হলো তুমি শিখতেও চাও না। আমি বিজনেস ভালো করে বুঝতাম না, আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। তাহলে তুমি শিখতে পারবে না কেন? আমি তোমার বেকার কথা শুনতে চাই না। আমার খুব জোরে ঘুম পাচ্ছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। পূজা এবং সুরেশ অনেক পরিশ্রম করত এবং অল্প অল্প করে টাকা সঞ্চয় করত। অপরদিকে বিদেশে তাদের মায়ের চিকিৎসা খুব ভালোভাবেই চলছিল। এরকমই একদিন পূজা এবং সুরেশ যখন হলরুমে বসেছিল, এমন সময় পূজা বলে, সুরেশ, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো স্বামী পেয়েছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করার জন্য সবকিছু ছেড়ে দিলে কেন? আমাদের মাত্র 2 বার দেখা হয়েছিল, তাতেই তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছিলে। আমাদের 2 বার দেখা হয়নি পূজা। আমি অনেক আগে থাকতে তোমাকে জানি। তুমি যখন বিক্রমের সঙ্গে পড়াশোনা করতে, তখন থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি মাঝে মাঝে বিক্রমকে আনার জন্য গাড়ি নিয়ে তোমাদের কলেজে যেতাম। আমি তোমাদের কলেজে গেলেই তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার ভালোবাসায় অনেক শক্তি ছিল সুরেশ, তাই তো কলেজ ছাড়া 4 বছর পর আবার তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আই লাভ ইউ সুরেশ। আই লাভ ইউ টু ডার্লিং। পূজা নিজের ছোট বাড়িতে অনেক সুখে দিন কাটাচ্ছিল। অপরদিকে শিল্পা নিজের শ্বশুর বাড়িতে সবসময় রাগী অবস্থায় থাকতে শুরু করে এবং কম ঘুমের কারণে তার চোখের নিচে কালি পড়ে যায়। এসব কি হচ্ছে বিক্রম? তুমি আবার আমাকে অফিসের কাজ দিয়েছো কেন? তুমি কি কাজ করাতে করাতে আমাকে মেরে ফেলতে চাইছো? বৌমা, তোমার কপাল ভালো যে বিক্রম তোমাকে কাজ করতে দিচ্ছে। অনেক মেয়ে এমন আছে যাদের সারা জীবন হাউসওয়াইফ হয়ে থাকতে হয়। আমি কোনো কাজ করতে চাই না, আর হাউসওয়াইফ হয়েও থাকতে চাই না। আমি সারা জীবন ঘুরে বেড়াতে চাই। এমন করে বলছো যেন কত ভালো কাজ করো। তোমার বেকার হিসাবের জন্য আমাদের কোম্পানিতে অনেক লস হয়েছে। ভালোভাবে কাজ করার চেষ্টা করো, না হলে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। তোমরা মা আর ছেলে যত চেষ্টা করে নাও, আমি আর কোনো কাজ করতে পারবো না। আমি নিজের মায়ের বাড়ি চলে যাচ্ছি, তোমরা নিজের কাজ নিয়ে পড়ে থাকো। শিল্পা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ড্রাইভারের সঙ্গে মায়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। শিল্পা বাড়ি যাওয়ার সময় রাস্তায় পূজাকে দেখতে পায় এবং গাড়ি থেকে নেমে আসে। আরে পূজা, কেমন আছিস? তুই তো এখনো সেই পুরানো স্টাইলের জামাই পরছিস। আমি তো ভেবেছিলাম বিয়ের পরে তোর ফ্যাশন চেঞ্জ হয়ে ভালো হয়ে যাবে। আরে শিল্পা, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে। আমাদের বাড়িতে চল না, একসঙ্গে চা খেতে খেতে গল্প করব। এই পাশেই আমাদের বাড়ি। এরপর শিল্পা পূজার সঙ্গে তাদের বাড়ি চলে যায়। শিল্পা পূজার ছোট বাড়ি দেখে অবাক হয়ে যায়। কিছু সময় পর পূজা চা নিয়ে আসে এবং 2 বান্ধবী একসঙ্গে খেতে খেতে গল্প করতে শুরু করে। আচ্ছা শিল্পা, তোর চোখের নিচে কালি পড়ে গেল কিভাবে? তোর কি ভালোভাবে ঘুম হচ্ছে না? আসলে কাজের জন্য ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছি না। আচ্ছা সুরেশ দাদার কি খবর? তোর কোম্পানি কেমন চলছে? কোথায় আর কোম্পানি, আমার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছে। একটা ছোট কোম্পানিতে কাজ করে এখন। এটা তুই কি বলছিস পূজা? সুরেশ দাদা এত বড় কোম্পানির মালিক হয়ে একটা ছোট কোম্পানিতে কাজ করছে? তার মানে তোর জীবন এখনো চেঞ্জ হয়নি। তোরা যেভাবে বাড়ি ছেড়ে চলে এসেছিলি, আমি তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি তোরা সূর্যবংশম সিনেমার মতো হীরা ঠাকুরের মতো ধনী হয়ে যাবি। এটা কোনো সিনেমা নয় শিল্পা, এটা আসল জীবন। আসল জীবনে এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন হয় না। তাছাড়া আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে আমার জীবনে শুধু দুঃখ ছিল, কিন্তু এখন আমার জীবনে শুধু সুখই আছে। আমি নিজের জীবনে অনেক হ্যাপি। কি বলতে চাইছিস? গরিব হওয়ার পরেও তুই হ্যাপি আছিস? এটা ঠিক কথা যে আমরা অনেক গরিব, কিন্তু আমাদের সংসারে কোনো কিছুরই অভাব নেই। প্রত্যেক দিন সময় মতো খাওয়া দাওয়া করতে পারছি, রাতে ভালোভাবে ঘুমাতেও পারছি, নিজের স্বামীর সঙ্গে সুখ দুঃখের গল্প করছি। জীবনে এর থেকে বেশি আর কি চাই? আচ্ছা শিল্পা,
তুই শেষবার কবে তোর স্বামীর সঙ্গে সুখ দুঃখের গল্প করেছিস বলতো? আমি তোকে এসব ব্যাপারে কিছু বলতে চাই না, এবার আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে নে, ধনী আর গরিব হওয়াটাই সবকিছু নয়, জীবনে সুখে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর শিল্পা সেখান থেকে চলে যায় এবং তার গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। সুরেশ কাজ থেকে ফিরে আসার সময় শিল্পাকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে পূজার কাছে আসে। কি হয়েছে পূজা, তোমার বান্ধবী এভাবে তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেল কেন? আজ শিল্পা একটা নতুন শিক্ষা পেয়েছে সুরেশ, শুধুমাত্র টাকা পয়সা থাকলে জীবনে সুখী হওয়া যায় না, এটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। হয়তো এবার সে নিজের সম্পর্ক বাঁচিয়ে নিতে পারবে। পূজা এবং সুরেশ এসব কথা বলতে থাকে। অপরদিকে শিল্পা গাড়িতে বসে ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নাও, আমি বাপের বাড়ি যাব না। কিছু সময় পর শিল্পা বাড়ি গিয়ে দেখে বিক্রম এবং তার শাশুড়ি দুঃখী হয়ে হল রুমে বসে রয়েছে। শিল্পাকে বাড়ি ফিরে আসতে দেখে দুজনেই তার দিকে তাকিয়ে থাকে। আই এম সরি বিক্রম, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে শিল্পা, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলে কিভাবে? বিক্রম, মা, বাড়ি যাওয়ার সময় পূজার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার সঙ্গে দেখা হওয়ার পরেই আমি বুঝতে পারলাম টাকা পয়সা না থাকার সত্ত্বেও তার সামনে আমি অনেক গরিব, তার কাছে কিছুই নেই, কিন্তু সে অনেক সুখে আছে। আমিও তার মতো সুখে থাকতে চাই। শিল্পা, তোমার জন্য আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। পূজা গরিব হওয়ায় আমি তাকে বাড়িতে থাকতে দিলাম না, আমার ছেলেকেও বাড়ি থেকে বার করে দিলাম। আমি আজকেই তাদের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেব। এরপর অঞ্জলি ছেলে বৌমাকে নিয়ে পূজাদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। আমি মানছি আমি তোদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন আমি নিজের কাজের জন্য অনেক দুঃখিত। তোরা কি এই অসহায় মাকে ক্ষমা করবি না? আরে মা, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনি আমাদের গুরুজন, আপনি যেটা আদেশ করবেন আমরা সেটাই করব। এরপর পূজা সুরেশের সঙ্গে তার শ্বশুর বাড়ি চলে যায় এবং সকলে মিলেমিশে আনন্দের সঙ্গে থাকতে শুরু করে। বন্ধুরা, গরিব মেয়ের ধনী বান্ধবী গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।